নির্বাচনে মনোনয়ন বাতিল গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু, অবাধ সুষ্ঠু ভোটের আশ্বাস সিইসি, তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের রিট। গণভোটে জানা যাবে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, জানালেন আলী রিয়াজ। নির্বাচনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। এলপি গ্যাস নিয়ে তুঘলকি কাণ্ড, ১৩০০ টাকার সিলিন্ডার মিলছে না ২০০০-এর। সংকট উত্তরণে কঠোর তদারকি চান ভোক্তারা। এবং নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। ভেনেজুয়েলার পর কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু হয়েছে, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আর তা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন প্রার্থীরা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও আপিলের বুথ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও শুনানির জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে অঞ্চল ভাগ করে ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। বুথে সকাল থেকে সারা দেশ থেকে আসেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তারা। এর সঙ্গে দেন প্রয়োজনীয় সংশোধনী। আপিল গ্রহণের প্রথম দিন সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক আছে বলেও জানান তিনি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। এই সময় আপিল প্রার্থীরা বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের কাগজপত্রে ভুল ছিল, এখন তারা তা সংশোধন করে দিচ্ছেন। শুধু বিবরণীটা জমা দিয়ে দেন, মানে তাইলে এখান থেকে অর্ডার হয়ে যায়। হলফনামায় যে তথ্য একটা ছিল, আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি। হলফনামাতে 2টি স্বাক্ষরের কারণে আমাদের মনোনয়নটি বাতিল করা হয়েছে। অনেকে আবার অভিযোগ করেন, মনোনয়ন জমা দিতে হামলা, বাধা দেয়া সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানান সুষ্ঠু নির্বাচন নিয়ে। এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। মাঠে কিন্তু বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল ছেলেপেলে আছে, যারা মানে অত্যন্ত মব সৃষ্টি করে, যখন তখন যাকে অপমান, অপদস্থ, দখল, মানে মাঠটা ক্লিয়ার না। আমার বাসার মধ্যে বুথ করে 1% সমর্থন নেওয়ার জন্য মানুষকে আমার বাসায় ডাকি, তখন আমার বাসার উপর সশস্ত্র হামলা হয় এবং গুলি করে, লুটপাট করে, দাঙ্গা হাঙ্গামা করে এবং যারা আমার সাথে ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং এখনও যারা আমার সমর্থক তারা সবাই ইনসিকিউর ফিল করছে। বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশন সচিব। পরিদর্শন শেষে তিনি বলেন, সম্ভাব্য প্রার্থীরা হামলা কিংবা বাধার শিকার হলে তা আপিল শুনানিতে আমলে নেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই, বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সদা সচেষ্ট বলেও জানান তিনি। এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। দেশের ইতিহাসে প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে। গণভোটের তা বাস্তবায়ন সম্ভব বলে জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা
তা গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজী নিম্মি। সোমবার সকালে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবন মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আগামীর বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা গণভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে বলে জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণভোটের মধ্যে দিয়ে আপনি ঠিক করে দেবেন যে আগামীতে বাংলাদেশে যদি এই হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে কি হবে, আগামী 50 বছরে বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা তৈরি হবে না। আপনি ঠিক করে দেবেন যে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কি হবে না, এটা আপনি ঠিক করবেন, আমি ঠিক করব, বাংলাদেশের মানুষ ঠিক করবে। স্বাধীনতার 54 বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে, যা বাস্তবায়ন করা সম্ভব গণভোটের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠন করতে গেলে সরকারি দল এবং বিরোধী দল একসাথে মিলে করবে। এটা 54 বছরের ইতিহাসে কোনোদিন হয় নাই। এটাতে হ্যাঁ ভোট দিলে এটা পাস হয়ে যাবে। দীর্ঘ 35 বছর পর 2026 সালে গণভোট অনুষ্ঠিত হবে, যা দেশের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে বলে এ সময় জানান তিনি। নাহিদ সিরাজী নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এ সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকারের সহায়তা ইসি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক টানাপোড়েন কখনো বাড়ছে আবার কখনো কমছে। জনমনে সবসময় প্রশ্ন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা এবং ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচনী বিধিমালা মেনে চলার তাগিদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে সরকার। এজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদির হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে 7 মার্চ। এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। রাজনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে যাতে দলগুলোতে দুষ্কৃতিকারী ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করাবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়ার মৃত্যুর দায় এড়াতে পারে না আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর ৭৪ একরের বেশি জায়গা জুড়ে চন্দ্রিমা উদ্যান যেন সর্বস্তরের জনসাধারণের কাছে আবেগ, সম্মান আর শ্রদ্ধার বাতিঘর হয়ে উঠেছে।
নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার প্রতি। সোমবার সমাধিতে শ্রদ্ধা জানান ব্রাহ্মার নবনির্বাচিত নেতারা। আগামী দিনে দেশের গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণের অঙ্গীকার করেন তারা। গণতন্ত্রের যে উনি যার জন্য যুদ্ধ করে গেছেন এতদিন, সেই ধারাবাহিকতা ওনার সন্তান বজায় রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরেও মানুষের ভালোবাসার মধ্য দিয়ে প্রমাণ করেছেন জীবিত খালেদা জিয়ার থেকে মৃত খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অনেক শক্তিশালী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, বেগম জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন তারেক রহমান। আর ববি হাজ্জাজ বলেন, জাতীয়তাবাদের জন্য এদেশের মানুষের দায় দরদ আর ভালোবাসা অসীম। 20 কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। ওনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে ওনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে যেমনি ঢাকা 13 থেকে ববি হাজার জিতবে, ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য দেশে শান্তি স্থিতিশীলতা দরকার, কিন্তু একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাজপথের লড়াই সংগ্রাম ছিল বেগম জিয়ার দীর্ঘ রাজনীতির মূল তত্ত্ব। বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। সব অপশক্তির বিরুদ্ধে নিজেদের ঐক্য সমুন্নত রাখার উপর জোর দেন বিএনপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দামে দিশেহারা ক্রেতা। 12 কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। তার উপর কিনতে হচ্ছে নির্ধারিত দামের প্রায় 700 টাকা বেশিতে। সংকট মোকাবেলায় বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। আর বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন পরিবেশকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হোটেল, রেস্টুরেন্ট সহ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বেশি, কিন্তু ক্রমবর্ধমান দামে নাজেহাল ক্রেতারা। আমাদের গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছে। গ্যাস বেশি দাম দিয়েও তো পাই না। আজকে এখন গ্যাস লাইন দেবো, গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারের বোতলে যদি বডি রেটটা থাকে তাহলে এই সিন্ডিকেটটা আমাদের জন্য একটু সেভ হবে, যারা আমরা সাধারণ আছি। ছোটগুলা কেউ বলতেছে 1800, কেউ বলতেছে 2200, হ্যাঁ 2100 এরকম। আবার বড় গোলা বলতেছে কেউ 5000, কেউ 4500। গেল 2 সপ্তাহ ধরে দেশে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাজারে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দেয়। রোববার ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাজারে গিয়ে ভোক্তাকে নিতে হচ্ছে অন্তত 2000 টাকায়। ভুক্তভোগী হয়েছে আমরা। একটা সিলিন্ডার যদি 1000 বা 1100 টাকা হয়, সিলিন্ডার যদি 2000 টাকা 2200 টাকায় কেনা হয়, ঠিক আছে, তাহলে তো আমাদের সাধারণ জনগণ তো জিম্মি করে রইল। 4000 3000 টাকা কোন তারপর টাকাটা পাবো কোথায়? কই পাবো টাকাটা? কোন কে দিবে আমাকে টাকা? এটা যদি এরা তো জিম্মি করে রইল আমাকে। 53 টাকা বাড়ছে, 53 টাকার কারণে তো আর 1000 টাকা বাড়াইতে পারে না ওরা। যারা সাপ্লাই করে তার থেকে সিন্ডিকেটটা। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, জাহাজ সংকটের কারণে গত ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে প্রায় 40%। এতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না পরিবেশকরা, ফলে খুচরা বাজারে সংকট বেড়েছে। কন্টিনিউ 28 তারিখ থেকে আমাদের প্রোডাক্ট টোটালি আপনার আমাদের গোডাউনে ঢুকছে না। আপনার প্লান্টে গাড়ি পাঠানো আছে, আপনার এক একটা গাড়ি 7 দিন 8 দিন যাবৎ ওখানে ওয়েট করছে, লোড পাচ্ছে না, আসতেও পাচ্ছে না। তো আমার গোডাউনে এই মুহূর্তে যা আছে কোনো প্রোডাক্ট আমার নাই। গত 3 দিন থেকে যা আছে সব খালি বোতল। যে আমার পদ্মা গত 2 মাস ধরে আমাদেরকে গ্যাস দিচ্ছে না, অর্থাৎ এদের গ্যাস না, এদের নাকি এলসি নাই।
এবং ওরা বলছে যে বাইরের থেকে ওরা এলসি করছে, কিন্তু জাহাজের জাহাজের জন্য ওরা মাল আনতে পারতেছে না, এই জন্য আমাদেরকে দিতে পারতেছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা ও সরবরাহের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আজ নিউ ইয়র্কের ম্যানহাটনে ফেডারেল আদালতে তোলা হচ্ছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও পতনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সোমবার মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে নিউ ইয়র্কে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেই সঙ্গে তিনি জানান, মাদুরোর কয়েকজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কে তুলে আনার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, শিগগিরই কিউবাতেও সরকার পতন হবে, তবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ তারা নিজেরাই পতনের জন্য প্রস্তুত। ঐশী আলম, মোহনা সংবাদ। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, বিশেষ করে বয়স্ক ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ও দিনের তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। রাজশাহী বিভাগের উপর দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে। জানুয়ারি শীতলতম মাস উল্লেখ করে কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বলেও জানান আবহাওয়াবিদ। জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, ঠিক আছে। এই সময় সারা দেশের টেম্পারেচারটা অনেকটা কমে যায়। আগামী 2 দিন পরে হয়তো বা টেম্পারেচারটা একটু বৃদ্ধি পাবে 2-1 দিনের জন্য, তারপরে আবার 2-3 দিন পরে আবার টেম্পারেচারটা ফল করবে। এদিকে রাজধানীর সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। বরিশালে 7 দিন ছিলাম, প্রথম 3 দিন ছিলাম, তারপর আবার 6 দিন ছিলাম। তারপর বলছে যে ওরে ভরে ঢাকা নিতে হবে, ঢাকা নিয়ে ওরে পিছিয়ে আইসিতে রাখতে হবে। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, লাঞ্চে পানি হয়েছে। ঠান্ডা, হাঁপানির সমস্যা ছিল, শ্বাসকষ্ট, নিউমোনিয়া। এখন এখানে আসার পর শুনতে পারলাম যে আজমা, ওর শ্বাসকষ্টের সমস্যা। নিউমোনিয়া আজকে 1 সপ্তাহ। আমি এর আগে আরেক জায়গায় ভর্তি ছিলাম 4 দিন যাবত, এখানে ভালো ফলাফল পাইনি, তাই এখানে এসে একটু ভালো পাইছি। রোগীর চাপ বেশি থাকলেও সক্ষমতা অনুযায়ী সেবা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসক। আমাদের হাসপাতালেও এই শীতের কারণে ছোট বাচ্চারা ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এগুলো নিয়ে বেশি আসছে। হাসপাতালে হচ্ছে কি রোগীদের চাপ অনেক বেশি। আমাদের এক বেডে 2-3 জন শিশুদেরকেও চিকিৎসা দেওয়া লাগছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় প্রচুর তরল পান করার পাশাপাশি শীত নিবারণে বাড়তি সচেতনতা জরুরি বলে পরামর্শ দেন তিনি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সারা দেশে চলমান শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের শীত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী। ডলার শীতের তীব্রতায় পঞ্চগড়ের জনজীবনে কতটা প্রভাব ফেলেছে জানাবেন, আর আজকের তাপমাত্রা কত জানাবেন। এবং এখানকার শীত
শীত পরিস্থিতি এমন যে প্রতিদিন সকালের পরে যে আবহাওয়া থাকে এই আবহাওয়ার কারণে মানুষগুলি শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, এরা কিন্তু সঠিক সময় ঘর থেকে বের হতে পারে না। এবং প্রতিদিনের যদি চিত্র বলি আপনাকে আমি, যে সকালবেলা যে গাড়ি ঘোড়াগুলো দ্রুত যানগুলি চলাফেরা করে তাদেরকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে হয়। এবং এখানকার যে আবহাওয়া অফিস যেই ঘোষণা দিচ্ছে, যেই তাপমাত্রা কথা বলতেছে, যে জানুয়ারি মাসে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এবং গতকালের যে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে সকাল 9টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এটি জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর। এবং এখানকার খেটে খাওয়া ছিন্নমূল মানুষের যে অবস্থাগুলি আমি আপনাকে যদি বলি, যে এখানে আমি এখন আছি পঞ্চগড় রেল স্টেশনে। এখানে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু শীত নিবারণের জন্য যে আগুনবালার মধ্য দিয়ে যে শীত নিবারণ করার চেষ্টা করতেছে। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় মানুষগুলি দাঁড়িয়ে আছে ট্রেন আসা অপেক্ষায়। এবং স্টেশন মাস্টারের সঙ্গে আমি কথা বলি যে প্রতিদিন রেল সঠিক সময় পঞ্চগড়ে আসতে পারে না কুয়াশার কারণে, এবং তীব্র ঘন কুয়াশার কারণে প্রতিদিন যে রাতের পরেই ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো কুয়াশা ঝরতেছে। এবং এখানকার স্বাস্থ্য পরিস্থিতি আমি আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং উপজেলা কমপ্লেক্সগুলিতেও প্রতিদিন 3 থেকে 400 জন রোগী এখানকার শীতের যে বিভিন্ন রোগ, এই রোগগুলি তারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে আসে। এবং এখানে শীতের সময় পঞ্চগড়ে প্রতিবারই ধারাবাহিক নিয়মে 70 থেকে 80 হাজার শীত বস্ত্র বিতরণ করা হলো। এবার কিন্তু এখন পর্যন্ত 20 হাজারের মতো শীত বস্ত্র ব্যবহার করেছে। এবং এই অঞ্চলের যে সচেতন নাগরিক সমাজ, এরা মনে করে যে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারাই মনে করলে, এবং এই অঞ্চলের মানুষের যে শীত নিবারণের যে কষ্ট তারা এবং শীত নিবারণ করতে তাদের যে উপকরণগুলি প্রয়োজন হয় তারা অনেকেই। ডলার, আপনাকে ধন্যবাদ। খেলার খবর। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। দুপুরে সম্প্রচার মাধ্যমগুলোকে এ বিষয়ে চিঠি দেয়া হয়। এতে বলা হয়, মোস্তাফিজকে বাদ দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের নেয়া সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে মনোনয়ন বাতিল গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু, অবাধ সুষ্ঠু ভোটের আশ্বাস সিইসি। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের রিট। গণভোটেই জানা যাবে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, জানালেন আলী রিয়াজ। নির্বাচনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এলপি গ্যাস নিয়ে তুঘলকি কাণ্ড, 1300 টাকার সিলিন্ডার মিলছে না 2000-এও। সংকট উত্তরণে কঠোর তদারকি চান ভোক্তারা। এবং নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। ভেনেজুয়েলার পর কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।